স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামের পেপার 1 থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ডিসকাস করছি লাস্ট 10 ইয়ার্সের। ওকে, আর এটা আমাদের ক্লাস নাম্বার দেখো 11। এর আগে অলরেডি 10টি ক্লাস কমপ্লিট হয়েছে এবং তোমাদের এক্সামের আগে অবধি যে ক্লাসগুলো দেওয়া হবে সেই ক্লাসগুলোতে লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন্স পুরো কমপ্লিট সলিউশন করে দেওয়া হবে। ঠিক আছে, এই হচ্ছে দেখো, আমরা এর আগে টোটাল 10টি ক্লাসে কমপ্লিট করেছি। 19th, 20th, 21st, এই তিনটে পুরো সেট আমাদের কমপ্লিট রয়েছে। ওকে, অর্থাৎ 2015, 17, 2018 এই সালের প্রশ্নগুলো ডিটেলসে এক্সপ্লেন করে দেওয়া আছে। তোমরা চাইলে ডেসক্রিপশন চেক করো, সেখানে প্লেলিস্ট লিংক দেওয়া রয়েছে এবং 1 by 1 ভিডিওগুলো দেখো এবং সঠিকভাবে প্রিপারেশন নিতে থাকো, তাহলে কোয়েশ্চেন্সের যে প্যাটার্ন সেটাও বুঝতে পারবে এবং এগুলো প্র্যাকটিস করলে এরকমই দেখতে পাবে পেপার 1 প্রশ্ন আসছে। ওকে, দেখো আজকে আমরা শুরু করছি 22nd সেট এক্সামের প্রশ্নগুলো, যা 2020তে এক্সাম হয়েছিল। ওকে, এবং এই চারটি আমাদের বাকি থাকছে, প্রতিদিন ক্লাস আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করো, যাতে তাদের কাছেও এই সুযোগটি পৌঁছাতে পারে। ওকে, চল ক্লাসটি শুরু করছি। দেখো আজকের প্রথম প্রশ্ন, দ্য মেন অবজেক্টিভ অফ টিচিং, টিচিং এর মেন অবজেক্টিভ কি হয়? এতে দিয়ে রেখেছে স্কোরিং হাই মার্কস ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় উচ্চ নাম্বার অর্জন করাই কি টিচিং এর অবজেক্টিভ হয় মেন? একদমই না। ঠিক আছে, মেন অবজেক্টিভ এটা নয়। নেক্সট হচ্ছে কমপ্লিটিং দ্য সিলেবাস থ্রোলি, পুরো সিলেবাস কমপ্লিট করে দেবে, এটা কি? এটাও হবে না। সিতে বলেছে হেল্পিং টু গেট সুইটেবল প্লেসমেন্ট, জব পাওয়া বা সঠিক প্লেসমেন্ট পাওয়া, এটা কি টিচিং এর মেন অবজেক্টিভ হয়? একদমই না। কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি, লাইফ লং লার্নার্স ক্রিয়েট করা হচ্ছে টিচিং এর মেন অবজেক্টিভ। ওকে, এক্সপ্লেনেশন রয়েছে, আমাদের অপশন ডি কারেক্ট অ্যান্সার হলো। চলো এরপর নেক্সট প্রশ্নে আসছি। দেখো কি বলেছে, NMEICT স্ট্যান্ডস ফর, NMEICT এর ফুল ফর্ম কি বলতে হবে। ঠিক আছে, চারটি অপশন রয়েছে, এর মধ্যে কি হবে? ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ICT বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি, এটা হচ্ছে ফুল ফর্ম। ওকে, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ICT। অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য অ্যাক্রস দ্য কান্ট্রি এই ধরনের একটি ইনিশিয়েটিভ নিয়েছেন, যেখানে বিভিন্ন ধরনের কোর্সেস অ্যাভেলেবেল রয়েছে এবং এটা ডিজিটাল মোড। ওকে, এভাবে যদি ইউজিসি নেট সেটের জন্য কোয়েশ্চেন্স প্র্যাকটিস করতে চাও তাহলে এই কোয়েশ্চেন্স ব্যাংকটি নিতে পারো। ওকে, এখানে আমাদের টোটাল কোয়েশ্চেন ব্যাংকগুলো অ্যাভেলেবেল রয়েছে, মেনশন রয়েছে। এই হলো আমাদের টোটাল লিস্ট, কোয়েশ্চেন ব্যাংকের টোটাল 9টি ভলিউম রয়েছে। যদি নিতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3 কি বলা হয়েছে, ইন্ট্রোডিউসিং ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যাজ পার্ট অফ দ্য ইভ্যালুয়েশন প্রসেস ইজ গুড বিকজ ইট হেল্প দ্য টিচার টু। ওকে, বলেছে মূল্যায়ন প্রক্রিয়ার অংশ হিসাবে অভ্যন্তরীণ মূল্যায়ন প্রবর্তন করা ভালো, কারণ এটি শিক্ষকদের কি সহযোগিতা করে থাকে। ঠিক আছে, তো কি কি অপশন রয়েছে? এতে বলেছে এনকারেজ দ্য স্টুডেন্টস টু বিহেভ ওয়েল ইন দ্য ক্লাস। ওকে, শিক্ষার্থীদের ক্লাসরুমে ভালো আচরণ করতে উৎসাহিত করে। তাহলে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এটাতে ফোকাস করছে না। ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যাকচুয়ালি যেটা ফোকাস করে সেটা হচ্ছে ফর্মেটিভ যে ইভ্যালুয়েশন প্রসেস বা ডিউরিং দ্য কোর্স স্টুডেন্টদের কি কি দুর্বলতা রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করতে সহযোগিতা করে থাকে টিচার্স। ঠিক আছে, তো দেখি কোন অপশনে বলা রয়েছে, গিভ ওয়েটেজ টু বিহেভিয়ার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে স্টুডেন্টরা কতটা ভালো আচরণ করেছে তার উপর মার্কস দিতে? একদমই নয়। ঠিক আছে, এটাও আসবে না। নো দ্য ফর্মেটিভ প্রসেস অফ দ্য স্টুডেন্টস, ডেফিনেটলি তারা যে একটা কোর্সে রয়েছে সেই কোর্সে তাদের কি রকমের প্রোগ্রেস হচ্ছে, তারা কতটা শিখতে পারছে, কোন জায়গাগুলো দুর্বলতা তৈরি হচ্ছে, এই বিষয়টাকে বুঝতে সহযোগিতা করে, ফর্মেটিভ প্রসেসকে বুঝতে সহযোগিতা করে ডিউরিং দ্য কোর্স। ওকে, অপশন সি কারেক্ট হয়ে যাবে, বাকি ডি হচ্ছে না, কারণ বলেছে ইমপ্রুভ দ্য, কারণ ডিতে বলেছে ইমপ্রুভ দ্য এগ্রিগেট স্কোর অফ দ্য স্টুডেন্ট। ওকে, তো সামগ্রিক যে স্কোর সেটা বাড়াতে সহযোগিতা করে? একদমই না। ঠিক আছে, ফর্মেটিভ প্রসেসটা বুঝতে সহযোগিতা করে টিচার্সদের এবং সেইভাবে টিচার্সরা রিমেডিস ক্লাসেস প্রোভাইড করে থাকে যে পার্টগুলোতে স্টুডেন্টরা দুর্বল রয়েছে। ওকে, তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার হলো। এখানে এক্সপ্লেনেশন রয়েছে, যা বলেছে সেগুলোই লেখা রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আসছি। কোয়েশ্চেন নাম্বার দেখো 4, এই ডিডাকটিভ থিওরি ইজ ওয়ান দ্যাট, ডিডাকটিভ থিওরি বলতে আমরা কোন বিষয়টাকে বুঝি? তো ডিডাকটিভ থিওরি হচ্ছে স্টক অফ নলেজ বা অলরেডি অ্যাভেলেবেল নলেজ যা রয়েছে সেই নলেজের একটি পার্টকে এখানে কি করা হয়, টেস্ট করা হয়ে থাকে। ওকে, এবং এই টেস্টের থ্রু থেকে যে
অ্যাভেলেবেল থিওরি সেটাকে আবার কি করছে, এনরিচ করছে থ্রু ফিডব্যাক বা টেস্ট করে যে রেজাল্ট আসছে তার থ্রু থেকে সেটা সঠিক প্রুভ হলে সেটা আবার এনরিচই হচ্ছে। ওকে, তার মানে ফিডব্যাক প্রোভাইড হচ্ছে, জাস্ট এটা বলতে পারো। দেখো অপশন নাম্বার সি তে রয়েছে অ্যালাউ ফর ফাইন্ডিং টু ফিডব্যাক ইনটু দ্য স্টক অফ নলেজ, ডেফিনেটলি এটা হবে কারেক্ট অ্যান্সার। বাকি ডিডাকটিভ যে থিওরি, এখানে কোয়ালিটেটিভ ডেটা শুধুমাত্রই হচ্ছে না বা মেথডই হচ্ছে না, এখানে কোয়ান্টিটেটিভ মেথডসের উপরে ফোকাস করা হয়ে থাকে। ওকে, ইনভলভিং টেস্টিং অ্যান্ড এক্সপ্লিসিটলি ডিফাইন্ড হাইপোথিসিস, এই জন্য এটা হচ্ছে না। এক্সপ্লিসিটলি যখনই বলে দিচ্ছে যে শুধুমাত্র এটা যে হাইপোথিসিস, সেই হাইপোথিসিসকে ফোকাস করছে এবং সেটাকে টেস্ট করছে, এটা একদমই আসবে না। নেক্সট হচ্ছে অ্যালাউ থিওরি টু ইমার্জ আউট অফ দ্য ডেটা, যে থিওরিজ রয়েছে সেখান থেকে ডেটা বের করে আনা, এটাও নয়। ওকে, অপশন নাম্বার সি হবে এর কারেক্ট অ্যান্সার, যেখানে অবশ্যই নলেজ টেস্ট করছে এবং ওই টেস্টের থ্রু থেকে ফাইনালি ফিডব্যাক প্রোভাইড করছে যে স্টক অফ নলেজ রয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলা হয়েছে, হুইচ ব্রাঞ্চ অফ ফিলোসফি ডিলস উইথ নলেজ, ইটস স্ট্রাকচার, মেথডস এন্ড ভ্যালিডিটি। ফিলোসফির বা দর্শনের কোন শাখায় নলেজ বা জ্ঞানের উৎপত্তি, তার গঠন বা তার সঠিক পদ্ধতি এবং তার বৈধতা নিয়ে আলোচনা করে থাকে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নলেজ সংক্রান্ত বিষয় যেখানে থাকে তা হলো এপিস্টেমোলজি। ওকে, জ্ঞান তত্ত্ব যাকে বলা হয়। অপশন সি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বাকি লজিকের আরো যে ব্রাঞ্চগুলো রয়েছে বা ফিলোসফির আরো যে ব্রাঞ্চগুলো রয়েছে, অ্যাস্থেটিক, মেটাফিজিক্স, এগুলো কোন বিষয়কে অ্যাকচুয়ালি ফোকাস করে থাকে? তো দেখো, অ্যাস্থেটিক্স হচ্ছে বিউটি, আর্টিস্টিক এই বিষয়গুলোকে নিয়ে ডিল করে। ওকে, মেটাফিজিক্স স্টাডি করে থাকে নেচার অফ রিয়েলিটি, এক্সিস্টেন্স অ্যান্ড টাইম রিলেটেড। ওকে, বাস্তবতা বিষয়টাকে নিয়ে মেটাফিজিক্স এক্সপ্লোর করে থাকে। তাহলে অপশন সি কারেক্ট অ্যান্সার হলো এখানে আমাদের। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এ বলা হয়েছে এখানে 4টি স্টেটমেন্ট রয়েছে এবং এর মধ্যে থেকে কি বলতে হবে, অল অ্যাবাভ আর দ্য রিলেটেড টু হুইচ মেথড অফ টিচিং লার্নিং। টিচিং লার্নিং এর কোন মেথডের সঙ্গে জড়িত এই 4টে পয়েন্ট, এটা বলতে হবে। ঠিক আছে, তাহলে দেখো ওয়ান স্টেটমেন্টে বলা রয়েছে দ্য মেথড ইজ সাইকোলজিক্যাল অ্যান্ড ইম্পার্টিং নলেজ ইন এ ন্যাচারাল ম্যানার উইদাউট এনি এজাম্পশন অর প্রিসাপোজিশন। যেখানে কোনো অনুমান থাকছে না এবং অনুমান ছাড়াই কি করা হয়, মানে বাস্তবতা দিয়ে বা প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কি করা হয়, মানে নলেজ ইম্পার্ট করা হয় তাকে পুরো ন্যাচারাল প্রসেসে। ওকে, এই ধরনের আমরা কোন মেথড দেখতে পাবো? তো ডেফিনেটলি থ্রু ফ্যাক্টস বা ন্যাচারাল ম্যানারে ইন্ডাকটিভ মেথড, অ্যাকচুয়ালি ইন্ডাকটিভ মেথড আমরা দেখতে পাবো। ওকে, তাহলে আমাদের ওয়ান স্টেটমেন্ট এই ইন্ডাকটিভ মেথডকে ইন্ডিকেট করছে। ওকে, স্টেটমেন্ট টু তে কি বলা হয়েছে? স্টেটমেন্ট টু তে বলা হয়েছে ইট ইজ এ সায়েন্টিফিক মেথড, এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি, হুইচ ইজ বেসড অন, যার ভিত্তি হচ্ছে কি না ভিজিবল এলিমেন্টস অর ফ্যাক্ট। ভিজিবল এলিমেন্টস অর ফ্যাক্টস গুলো দিয়ে সাধারণত এখানে নলেজ প্রোভাইড করা হয়ে থাকে। এন্ড ডেফিনেটলি এটাও ইন্ডাকটিভকেই কি করছে না ইন্ডিকেট করছে, ইন্ডাকটিভ মেথড। ওকে, থার্ড স্টেটমেন্টে বলা হয়েছে দিস ইজ দ্য বেস্ট মেথড অ্যাজ ইট টিচেস দ্য স্টুডেন্টস টু থিঙ্ক ফর হিমসেলফ। ডেফিনেটলি যখন প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে শিক্ষাদান হবে তার মানে সেখানে স্টুডেন্টদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবং তারা নিজে নিজে চিন্তা করতে পারবে। ওকে, তো সবগুলোই আমরা দেখতে পাচ্ছি ইন্ডাকটিভ মেথডকে ইন্ডিকেট করছে। চারে বলেছে অ্যাজ দ্য রেজাল্ট অফ acquiring knowledge through this method, the feeling of self confidence and self dependence is developed in the students. Okay, তো ডেফিনেটলি স্টুডেন্টদের মধ্যে সেলফ কনফিডেন্স, সেলফ ডিপেন্ডেন্স এটা তৈরি হয়, কারণ এখানে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হ্যান্ডস অন বা থ্রু অবজারভেশন এখানে আমরা দেখতে পাবো যে শিক্ষাদান হয়ে থাকে। তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি। ওকে, সবাই বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট কোয়েশ্চেন দেখো 7। এ নাল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস বলতে কি বুঝে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, হাইপোথিসিস অফ নো ডিফারেন্স, যেখানে কোনো ডিফারেন্স থাকছে না। ওকে, সেটাই হচ্ছে নাল হাইপোথিসিস। নাল মানে শূন্য বা জিরো। ওকে, বা নেগেটিভ বা নো। ওকে, যেটাকে বোঝাচ্ছে। দেখো কি বলা হয়েছে এক্সপ্লেনেশনে, এ নাল হাইপোথিসিস, যাকে আমরা এই জিরো দিয়েও ডিনোট করি, is a statement that there is no significant difference or no relation between variables being studied. ওকে, যে একটা পপুলেশন এবং স্যাম্পল থেকে যা রেজাল্ট আসবে তার মধ্যে যখন কোনো ডিফারেন্স পাচ্ছে না, দ্যাট মিন্স এটা নাল হাইপোথিসিসকে ফলো করলো। ওকে, যেমন দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে, এ নাল হাইপোথিসিস মাইট স্টেট দ্যাট এ নিউ ড্রাগ হ্যাজ নো এফেক্ট অন দ্য ব্লাড প্রেসার। ওকে, স্টাডি করে দেখা হচ্ছে একটা নিউ ড্রাগকে তার কোনো এফেক্ট আসছে কিনা ব্লাড প্রেসারের উপর, তো দেখা যাচ্ছে কোনো এফেক্টই নয়। ঠিক আছে, এই ড্রাগ, নতুন ড্রাগটি, তাহলে তার মানে সেটা নাল হাইপোথিসিস চলে গেল। ওকে,
ওকে, দ্যাট মিনস কোয়েশ্চেন নাম্বার 7 এর অপশন ই কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8 এ বলা হয়েছে দ্য স্টাডি অফ রোল অফ টাইম ইন কমিউনিকেশন ইজ নোন এজ। তো কমিউনিকেশনে আমরা টাইমের যে অধ্যয়ন বা টাইমকে যেভাবে আমরা ইউজ করে থাকি কমিউনিকেশন, তো এই বিষয়টার স্টাডিকে কি বলা হয়ে থাকে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ক্রোনেমিক্স বলা হয়ে থাকে। ওকে, বাকি সেমিওটিক্স বা প্যারাল্যাঙ্গুয়েজ, কাইনেসিক্স এই বিষয়গুলো কি দেখে নাও এক্সপ্লেনেশনে ডিটেলসে। সেমিওটিক্স হচ্ছে একটা ব্রডার স্টাডি যেখানে সায়েন্স অ্যান্ড সিম্বলগুলোকে নিয়ে স্টাডি করা হয়, যেগুলো আমরা কমিউনিকেশন ইউজ করি। ওকে, প্যারাল্যাঙ্গুয়েজ কি? প্যারাল্যাঙ্গুয়েজ হচ্ছে ভোকালিক্সকে নিয়ে স্টাডি করা। ঠিক আছে, টোন, পিচ বা ভলিউম, এগুলো কখন আমরা কিভাবে কমাচ্ছি, বাড়াচ্ছি বা ইউজ করছি থ্রু কমিউনিকেশন, যাতে এফেক্টিভ কমিউনিকেশন। ওকে, এই বিষয়ের স্টাডিকে বলা হয় প্যারাল্যাঙ্গুয়েজ। কাইনেসিক্স বলা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বা বডি মুভমেন্ট যখন হয়ে থাকে, ঠিক আছে, নোডিং অফ হেডস, তারপর হচ্ছে রোলিং অফ আইজ, ওকে, এগুলো বা বিভিন্ন ধরনের যে গেস্টার্স, পোস্টার্স ইউজ করা হয়ে থাকে বা ফেসিয়াল এক্সপ্রেশন ইউজ করা হয়ে থাকে, সেই বিষয়ের স্টাডিকে কাইনেসিক্স বলা হয়। আশা করছি বুঝতে পেরেছো। দেখো কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে? দ্য টার্ম অফসিট স্ট্যান্ডস ফর। অফসিট শব্দটির অর্থ অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? ওকে, চারটি অপশন রয়েছে, এর মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অ্যাজ সাইটেড অ্যাবভ। ওকে, যখন আমরা রিসার্চ পেপার হোক বা রিসার্চ আর্টিকেল হোক, সেখানে এন্ড নোট বা ফুট নোটে অফসিট ইউজ করেছি, তার মানে পার্টিকুলার যে সাইটেশন সেটা অলরেডি মেনশন রয়েছে ওপরে, এই বিষয়টাকে বোঝানো হয়। ওকে, এরপরে দেখো 10 থেকে 13 নম্বর প্রশ্ন অবধি এই ডেটা ইন্টারপ্রিটেশনের উপর বেস করে প্রশ্নগুলো ছিল 2020 সেটে। এখানে স্টেট গিভেন রয়েছে 5টি, তারপর ওই পার্টিকুলার 5টি স্টেটের পার্সেন্টেজ অফ পপুলেশন বিলো পভার্টি লাইন মেনশন রয়েছে। ওকে, দ্যাট মিনস শর্টে এটাকে আমরা বিপিএল বলবো। ওকে, বিপিএল, বিলো পভার্টি লাইন। তো পার্টিকুলার স্টেটের যেমন এ, বি, সি প্রত্যেকের বিপিএল পপুলেশন অ্যাজ এ পার্সেন্টেজ ফরম্যাটে গিভেন রয়েছে। এগুলো যদি বিপিএল হয় তাহলে এপিএল বলতে পারবে। ঠিক আছে, টোটাল পপুলেশনটাকে যদি আমরা 100 ধরি, বিপিএল 35 যদি স্টেট এতে হয়, তার মানে 65% হবে এপিএল। জাস্ট আমরা মাইনাস করে দিচ্ছি 100 থেকে, তো সেটা বলতে পারবো 65 এপিএল, এখানে 75 এপিএল। ওকে, এখানে হয়ে যাবে 76% হবে এপিএল, এখানে 81% এপিএল হবে, এখানে হয়ে যাবে 85% এপিএল। বুঝতে পেরেছো? তো এইভাবে 100 থেকে আমরা মাইনাস করে এপিএল গুলো এখান থেকে বলতে পারবো। এই অবধি আশা করছি বুঝতে পেরেছো এপিএল বিপিএল বিষয়টা। এরপরে দেখো এখানে বিলো পভার্টি লাইন মানে বিপিএল যে টোটাল পপুলেশন, তার মেল ফিমেল রেশিও গিভেন রয়েছে প্রত্যেকটা স্টেটের। একই রকম অ্যাবভ পভার্টি লাইনের যে পপুলেশন হবে প্রত্যেকটা স্টেটের, তারও আবার মেল ফিমেলের রেশিও গিভেন রয়েছে। আশা করছি এই অবধি পুরো ডেটা টেবিল বুঝতে পেরেছো। এরপর দেখো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করবো। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে? ইফ দ্য মেল পপুলেশন অ্যাবভ পভার্টি লাইন ফর স্টেট সি, স্টেট সি এর ক্ষেত্রে বলেছে মেল বলে দিয়েছে অ্যাবভ পভার্টি লাইন। ওকে, এপিএল মেলের কথা বলেছে, কত রয়েছে না 1.9 মিলিয়ন। দেন দ্য টোটাল পপুলেশন অফ দ্য স্টেট সি ইজ, তাহলে স্টেট সি এর টোটাল পপুলেশন কত হবে? ওকে, দেখো কিভাবে সলভ করব। প্রথমত দেখো এখানে এপিএল পপুলেশনের মেল রেশিও স্টেট সি তে কত দেওয়া রয়েছে? 2 রেশিও। তার মানে এই 2 রেশিওর ভ্যালু গিভেন রয়েছে 1.9 মিলিয়ন। তাহলে 1 রেশিওর ভ্যালু কি আসবে? 1.9 মিলিয়ন ডিভাইডেড বাই 2। আর এই টোটাল এপিএল পপুলেশনের যে রেশিও যদি আমরা দেখি, 2 রেশিও মেল, 3 রেশিও ফিমেল রয়েছে, টোটাল 5 রেশিও রয়েছে। তাহলে 5 রেশিওর ভ্যালু বের করে নাও, তাহলে টোটাল এপিএল পপুলেশন পেয়ে যাবে। কত আসবে? 1 রেশিওর ভ্যালুর সঙ্গে জাস্ট 5 মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 5 রেশিওর ভ্যালু চলে আসবে। ওকে, এরপর দেখো এটা একবার গুণ করে নাও, তাহলে 19 5 কত হয়? 95। নিচে 2, একটা পয়েন্ট তো উপরে রয়েছে, এটাকে একবার ডিভাইড করে নাও। ওকে, কত আসবে? 2 4 8, পয়েন্টটা রেখে দাও। তাহলে এখানে 1 বাকি থাকছে 15, 7 বারে হচ্ছে 14, 1 বাকি থাকছে, তার মানে 5 বারে হয়ে যাবে 10। এটা আসছে এত মিলিয়ন টোটাল পপুলেশন রয়েছে স্টেট সি তে, যা এপিএল। ওকে, স্টেট সি তে এপিএল পপুলেশন পেলাম আমরা 4.75 মিলিয়ন, এই টোটাল 5 রেশিওর ভ্যালু। ওকে, এরপরে এখানে পার্সেন্টেজে চলে এসো, এটা হচ্ছে বিপিএল পার্সেন্টেজ। তাহলে এপিএল পার্সেন্টেজ কত হবে? 76%। বোঝা গেছে? তাহলে 76%-এর ভ্যালু আমরা পাচ্ছি কত না 4.75 মিলিয়ন।
টোটাল পপুলেশন বলেছে, টোটাল পপুলেশন মানে এপিএল বিপিএল মিলিয়ে টোটাল 100%, তাহলে 100%-এর ভ্যালুই বের করতে হবে। ওকে, তো 1%-এর কি হবে 4.75 ডিভাইডেড বাই 76, 100% বের করছো টোটাল পপুলেশন। ওকে, 100 এখানে 1%-এর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও। তো দেখো 100 যদি মাল্টিপ্লাই করো 4.75 এর সঙ্গে, তাহলে কি আসবে, পয়েন্ট হচ্ছে উঠে যাবে নিচে, 76 পড়ে থাকবে। এটা ডিভাইড করে নাও, ডিভাইড করে নিলেই অ্যান্সার চলে আসবে 6.25 মিলিয়ন। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আশা করছি সলিউশন বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে, হোয়াট উইল বি দ্য নাম্বার অফ ফিমেলস অ্যাবভ পভার্টি লাইন ইন দ্য স্টেট ডি if it is known that the population of state D is 7 million। স্টেট ডি এর পপুলেশন গিভেন রয়েছে কত, 7 মিলিয়ন, মানে টোটাল পপুলেশনকে বলছে। ওকে, আর প্রশ্ন বের করতে হবে কি, নাম্বার অফ ফিমেল অ্যাবভ পভার্টি লাইন, মানে 3 রেশিওর ভ্যালু বের করতে হবে। ওকে, এই 3 রেশিওর ভ্যালু তো হচ্ছে অ্যাবভ পভার্টি লাইনের ফিমেল, তাহলে এই 3 রেশিওর ভ্যালু আমাদের বের করতে হবে। ওকে, বুঝতে পেরেছো। দেখো কিভাবে সলভ করব, এখানে 100% মেনশন রয়েছে, টোটাল পপুলেশন মানে 100%, এটা রয়েছে 7। এখানে আমরা চলে আসবো, বিপিএল হচ্ছে 19, তাহলে 81 হয়ে যাবে এপিএল। ঠিক আছে, আমাদের এপিএল দরকার, তাহলে এপিএল এ চলে আসবো। 1%-এর ভ্যালু বের করো, 7 ডিভাইডেড বাই 100 হয়ে যাবে। আর 81%-এর ভ্যালু বের করো, 81%-এর ভ্যালু কি আসবে, জাস্ট এখানে 81 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, নিচে 100 থাক, এটা মাল্টিপ্লাই করে নাও, 7 একটে 7, 7 আটটে 56, দুটো 100 দিয়ে ডিভাইড করলে এখানে দুটোর আগে পয়েন্ট পড়ে যাবে। এত মিলিয়ন হচ্ছে 81%-এর ভ্যালু, যা এটা হলো এপিএল টোটাল পপুলেশন। এপিএল টোটাল পপুলেশন হলো এটা। তাহলে এপিএল টোটাল পপুলেশন রেশিও তো কত রয়েছে, 7 রেশিও রয়েছে, 4 রেশিও মেল, 3 রেশিও ফিমেল। তার মানে 7 রেশিওর ভ্যালু এসেছে 5.67 মিলিয়ন। 1 রেশিওর ভ্যালু কি আসবে, 5.67 ডিভাইডেড বাই 7, বের করতে হচ্ছে 3 রেশিও। তাহলে 3 রেশিওর ভ্যালু কত পাবে, জাস্ট 3, এখানে মাল্টিপ্লাই করে নাও। ওকে, তাহলে কি আসবে এখানে, 7 দিয়ে একবার ক্যান্সেল করে দেখো। ওকে, পয়েন্ট যদি আমরা তুলে দিই, তাহলে অলরেডি আগে একটা পয়েন্ট পড়ে যাচ্ছে। ওকে, এরপর এখানে 7 8 বারে 56, আর 7 1 7 হলো, মাল্টিপ্লাই দেখো 3, তাহলে 3 রেশিওর ভ্যালু বা এই ফিমেল যা বলেছে বের করতে, এটা কত আসছে, 3 1 3, 3 8 24, দুটোর আগে পয়েন্ট রয়েছে, এখানে পয়েন্ট দিয়ে দিতে হবে, এত মিলিয়ন, 2.43 মিলিয়ন। ওকে, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হলো, কত সহজভাবে সলিউশন হয়ে যাচ্ছে। ওকে, সঠিক অ্যাপ্রোচ শুধু দরকার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12, কি বলা হয়েছে, what will be the male above poverty line for state A। স্টেট এ এর ক্ষেত্রে মেল বের করতে হবে above poverty line, মানে 6 রেশিওর ভ্যালু। ওকে, এটা আমরা বুঝতে পারলাম। if the female population below poverty line for state A 2.1 মিলিয়ন, এখানে ফিমেল বিলো পভার্টি লাইন দিয়ে রেখেছে কত, 2.1 মিলিয়ন, এটা গিভেন রয়েছে, বের করতে হবে এপিএল মেল, মানে 6 রেশিওর ভ্যালু এদিকে বের করতে হবে এপিএল এর থেকে। কিভাবে বের করবে দেখো, এখানে তো যা দিয়ে রেখেছে সেখান থেকে আসতে হবে। ঠিক আছে, 6 রেশিওর ভ্যালু গিভেন রয়েছে বিপিএল এর ক্ষেত্রে, বিপিএল। ওকে, বিপিএল ফিমেল গিভেন রয়েছে, যা 6 রেশিও রয়েছে, এটা 2.1 গিভেন রয়েছে, 1 রেশিওর ভ্যালু কত হবে বলো, 2.1 ডিভাইডেড বাই নিচে 6 হয়ে যাবে। এখন টোটাল আমরা বের করবো, টোটাল বিপিএল কত, 11 রেশিও, 5 রেশিও মেল, 6 রেশিও ফিমেল, কত হলো 11 রেশিও। তাহলে 11 রেশিও কত হবে, 2.1 ডিভাইডেড বাই 6 মাল্টিপ্লাই হবে 11। এটা একবার সলভ আউট করো, এটা যদি আমরা 11 মাল্টিপ্লাই করে দিই, তাহলে হবে 11 আর 21 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 1 3 2, আর নিচে 6 রয়েছে, এটা 6 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে টোটাল বিপিএল পপুলেশন এলো 3.85 মিলিয়ন। ওকে, এরপর এখানে যেহেতু আমাদের অ্যাবভ পভার্টি লাইনের পপুলেশনে যেতে হবে, তাহলে বের করবো দেখো 35 বিপিএল রয়েছে, এপিএল তাহলে কত হবে, পার্সেন্টেজে 65% হবে। ঠিক আছে, 65% হয়ে যাবে এপিএল, তার মানে 35%-এর আমরা যা ভ্যালু এটা পেয়েছি। ঠিক আছে, বিলো পভার্টি লাইনের টোটাল পপুলেশন কত, 3.85। ক্লিয়ার, এত দূর অবধি বুঝতে পেরেছো। 1%-এর যে ভ্যালু এটা কত হবে, 1%-এর 3.85, নিচে চলে আসবে 35। এখন আমরা যেহেতু এপিএল এ যাবো, 65%-এর ভ্যালু বের করবো। ঠিক আছে, 65%-এর ভ্যালু বের করো, 65 এখানে মাল্টিপ্লাই করে দাও, ক্যান্সেল আউট করো, 5 বারে
5 7 বারে, আর 5 5 13 বারে 65 হবে। ওকে, এটা আসছে। এরপর দেখো এটা 7 দিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 7 5 35, 7 5 35, 0.55। ওকে, 0.55 মাইনাস 13, এটা মাল্টিপ্লাই করে নাও, মাল্টিপ্লাই করলে চলে আসবে 7.15। এটা হচ্ছে এপিএল, টোটাল এপিএল। ওকে, টোটাল এপিএল যদি এটা হয়, টোটাল রেশিওতে কত রয়েছে, 6 আর 7 মানে 13 রেশিও রয়েছে টোটাল স্টেট এতে এপিএল পপুলেশন মেল ফিমেল মিলিয়ে। ঠিক আছে, তার মানে 13 রেশিওর ভ্যালু পেয়েছো কত, 17.15। এখান থেকে 1 রেশিওর ভ্যালু বের করো, আর 6 রেশিওর ভ্যালু তো বের করতে বলেছে ফিমেল, সরি মেল। ওকে, তাহলে 7.15 ডিভাইডেড বাই 13 হবে, আর মাল্টিপ্লাই হয়ে যাবে 6, তার মানে 6 রেশিওর ভ্যালু বের করছো। এটা ক্যান্সেল করে সলভ করে নাও। এটা দেখো 13 দিয়ে পুরোটা ক্যান্সেল হয়ে যাবে, 13 5 65, 13 5 65, আগে একটা পয়েন্ট পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, 0.55 মাল্টিপ্লাই 6, এটা করে নাও, তাহলে অ্যান্সার চলে আসবে 6 5 30, 6 5 30, দুটোর আগে পয়েন্ট চলে আসবে, 3.30 মিলিয়ন। অপশন বি এর কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে, ইফ দ্য পপুলেশন অফ মেল বিলো পভার্টি লাইন ফর স্টেট বি ইজ 2.4 মিলিয়ন, যদি বিপিএল মেল, ওকে, স্টেট বি এর ক্ষেত্রে বলেছে বিপিএল মেল মানে 3 রেশিওর ভ্যালু কত হয়, 2.4 হয়। সেম ফর দ্য স্টেট ই, স্টেট ই এর ক্ষেত্রেও বিপিএল মেল মানে 5 রেশিওর ভ্যালু কত হবে বলেছে, 6 মিলিয়ন। যদি এটা 6 মিলিয়ন হয়, তাহলে টোটাল যে পপুলেশন আসবে স্টেট বি আর ই এর ক্ষেত্রে তার রেশিও বের করতে হবে। ঠিক আছে, স্টেট বি এর ক্ষেত্রে আগে দেখো টোটাল পপুলেশন থেকে টোটাল পপুলেশনে চলে যেতে হবে। কিভাবে যাবে, 3 রেশিওর ভ্যালু স্টেট বি তে দেওয়া রয়েছে কত, 2.4, 1 রেশিওর ভ্যালু বের করো, আর টোটাল হচ্ছে 8 রেশিও, বিপিএল 8 রয়েছে রেশিওতে, 3 আর 5 8 হলো, তাহলে 2.4 ডিভাইডেড বাই 3, তাহলে পয়েন্ট তুলে দিলে নিচে 10 দিতে হবে। এটা করতে পারো, ঠিক আছে। আমরা 8 রেশিওর ভ্যালু বের করবো, 8 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে, এটা 8 বারে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 8 8 64 মানে 6.4 মিলিয়ন হচ্ছে টোটাল বিপিএল স্টেট বি এর ক্ষেত্রে। তাহলে বিপিএল টোটাল 25% রয়েছে, 25%, এই 25% সমান সমান 6.4। তাহলে এখানে 1%-এর ভ্যালু বের করো, টোটাল পপুলেশন চাই 100% বের করবো। ঠিক আছে, 6.4 নিচে চলে আসবে 25, 100% বের করো, 100% মানে 1%-এর সঙ্গে 100 মাল্টিপ্লাই হয়ে যাওয়া, 4 25 বার 100, জাস্ট এটা মাল্টিপ্লাই করে নাও, 4 4 16, 4 6 24, আর একে 25, এখানে পয়েন্ট থাকবে। এটা আসছে টোটাল পপুলেশন স্টেট বি তে। একই রকম স্টেট ই এর ক্ষেত্রেও সেম পদ্ধতিতে বের করে নাও। 5 রেশিওর ভ্যালু দেখো গিভেন রয়েছে কত না 6 মিলিয়ন, 1 রেশিওর ভ্যালু কত আসবে, 6/5 আসবে। টোটাল বিপিএল রয়েছে স্টেট ই তে 8 রেশিও। ওকে, 5 আর 3 8, 8 রেশিওর ভ্যালু কত আসবে, 8 এখানে মাল্টিপ্লাই করে নাও, তাহলে 6 8 48 হচ্ছে, ডিভাইডেড বাই রয়েছে 5। তাহলে এটা যদি আমরা ডিভাইডও করে দিই, তাহলে 6/5 1.2 হবে, মাল্টিপ্লাই 8, এরপর এটা মাল্টিপ্লাইও করতে পারো, 12 8 96 মানে 9.6 মিলিয়ন হচ্ছে টোটাল পপুলেশন যা বিপিএল। বিপিএল পার্সেন্টেজ কত রয়েছে, 15, 15%-এর ভ্যালু হয়েছে কত, 9.6। 100%-এর ভ্যালু কত আসবে, ঠিক আছে, 100%-এর ভ্যালু বের করো, কিভাবে বের করবে, এর তলায় চলে আসবে 15 মাল্টিপ্লাই হয়ে যাবে 100। ওকে, আর 1%-এর ভ্যালু কত আসছে, 9.6 ডিভাইডেড বাই 15, 100 মাল্টিপ্লাই করলেই 100%-এর ভ্যালু পাবে। এটা সলভ আউট করো, দেখো 15 দিয়ে এটা ক্যান্সেল করে দাও, 15 6 90, আর 15 4 60, এখানে পয়েন্ট পড়ে যাবে, আর 100 মাল্টিপ্লাই, তার মানে 64 মিলিয়ন হচ্ছে টোটাল পপুলেশন স্টেট ই তে। এরপর দেখো রেশিও করে নাও, বি স্টেট রয়েছে 25.6 মিলিয়ন, আর স্টেট ই তে আমরা পেলাম 64 মিলিয়ন। ক্যান্সেল আউট করো এটা, পয়েন্ট তুলে দাও, এদিকে 10 মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এখানে কি আসবে, এটা 604 আসবে। এটাকে পুরো ক্যান্সেল যদি করে নাও 156 বারই, ঠিক আছে, তাহলে 156 বারে 156 হবে, আর 156 2.5 এ 640 আসবে। অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করছি টোটাল 10 থেকে 13টা প্রশ্ন ডেটা ইন্টারপ্রিটেশনের উপরে ছিল, বুঝতে পেরেছো সবাই। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি, এরপর পরবর্তী যে প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 14 থেকে আসবে নেক্সট পার্টে। ঠিক আছে, থ্যাংক ইউ।